আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা এই ঠান্ডাতে, এই শীতে ঘরে আছি, গায়ে কাপড় দিতে পারতেছি, কম্বল জড়িয়ে ঘুমিয়ে থাকতে পারতেছি। তো এমনও মানুষ আছে যারা রাস্তাতে শুয়ে আছে, তাদের গায়ে একটা কম্বল নেই, একটি কাপড় নেই, সালা পেঁচিয়ে ঘুমাচ্ছে। এত ঠান্ডা, এই ঠান্ডা আল্লাহ ওদেরকে হেফাজত করুন। আর আমরাও সেই সাথে আমিও শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে যে আমি সুস্থ আছি, সবল আছি। আজকে এত পরিমাণ ঠান্ডা যে জমে যাওয়ার অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন নাস্তা বানিয়েছি, থালা বাসন ধুয়েছি, এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল যে মনে হচ্ছিল যে আমি এখন জমে যাব, এত পরিমাণ ঠান্ডা। তাই এই ঠান্ডাতে গ্লাভস পরে তো আমি থালা বাসন ধুয়েছি। তারপর ভাবলাম যে তাহলে কুটাকাটিগুলি করে নিই গ্লাভসটা পরে। তাই আমি এখানে গ্লাভস পরে কুটাকাটি করতে আসছি। কিন্তু আসলে কি জানেন, আল্লাহর দেওয়া জিনিসের নিয়ামত, আল্লাহ যে আমাকে দুইটা হাত দিয়েছে, সেই হাতগুলি যে কত কার্যকরী, যদি হাত না থাকে তখন হয়তো বোঝা যাবে। আমরা সেই হাতের মূল্য দেই না। প্রত্যেকটা অঙ্গ আমাদের এতটা প্রয়োজনীয়, যে অঙ্গটায় ব্যথা হয় সেই অঙ্গটাই বোঝা যায় যে কতটা ব্যথা, কতটা অচল ওই অঙ্গটা ছাড়া। আজকে আমি গ্লাভস পরে কুটাকাটি করতেছি, ভাবছিলাম যে গ্লাভসটা পরে কাটাগুলি করে নিই, তরকারিগুলি কেটে নিই। কিন্তু আমার যে কতটা অসুবিধা হচ্ছিল, আমি একে তো কাটতে পারতেছিলাম না, আর দ্বিতীয়ত গ্লাভস নিয়ে কেটে যায় সেই একটা টেনশন ছিল। আর এটা দিয়ে দৌড়তে পারতেছি না, কাটতে পারতেছি না, এমন একটা অসুবিধা হচ্ছে। তো সেটাই বলতেছি যে আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর দেওয়া নিয়ামত, একটা আঙ্গুল না থাকলে তখন আমরা বুঝতে পারবো যে ওই আঙ্গুলটার কতটা প্রয়োজন। তাই কি করলাম, গ্লাসগুলি খুলেই ফেললাম, খুলে তারপর কাটাকাটি করতেছি। এখন যে কতটা শান্তি পাচ্ছি সেটা আমি জানি। তাই আল্লাহর কাছে আমি আবারও শুকরিয়া আদায় করছি যে আমি সুস্থ আছি। আল্লাহ, তুমি আমার সুস্থতা দান করো, আমার পরিবার সকলেই সুস্থতা দান করো, সেই সাথে তাদেরকেও ভালো রেখে যারা অসুবিধাতে আছে, যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, তুমি সবাইকে ভালো রেখো। আজকে দুপুরে রান্নাতে থাকতেছে সিম আলু ভর্তা, আর মূলা দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর থাকতেছে আলুর দম, লাল শাক ভাজি। তো এখানে আমি লাল শাকটাও কেটে নিয়েছি দেখছেন, তারপরে পেঁয়াজ আলু এগুলি সব কেটে নিলাম। এখন মূলাটাও কেটে নিতেছি, এগুলো কেটে একবারে রান্নাতে যাব। তো আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আলুর দম বানাবো, এই জন্য আমি ছোট আলু কিনেছি। এটি নতুন আলু, একদম ছোট ছোট। এই আলুগুলি থেকে এখন একটু বড়গুলি বেছে রাখবো, একদম যেগুলি ছোট সেগুলি দিয়ে আলুর দম করব। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি, একদম শুকলাগুলি ফেলে দিছি। আর সেই সাথে বিচিওয়ালা 7-8টা সিম দিয়ে দিলাম সিদ্ধ। এখানে একটু লবণ দিয়ে আমি এগুলি সিদ্ধ করে নেব। তো আলুগুলি সিদ্ধ শেষ, এখন আমি লাল শাকটা বসিয়ে দিলাম। লাল শাকটা সিদ্ধ করে নিব। এখানে লবণ দিয়েছি, তারপরে একটু কাঁচামরিচ দিয়েছি, একটু রসুন, পেঁয়াজ এগুলি দিয়ে তারপরে উল্টো পাল্টে একটু নেড়ে চেড়ে একদম সিদ্ধ করে নেব। আমার শাকটা সিদ্ধ শেষ, এখন এখানে আমি বাগারটা দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য আমি রসুন দিয়ে বাগার দিই না, ডাল তারপর তরকারি এগুলি রসুন দিয়ে বাগার দিলে আমার কাছে ভালো লাগে না স্মেলটা, এই জন্য শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিই। কিন্তু সিদ্ধর মধ্যে রসুনটা একটু বেশি করে দিয়ে দিই আর কি। আমি ডালের মধ্যে এভাবে বাগার দিই। তো এই বাগারটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, শাকটা আমার হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে ফেলছি। এখন ঢেলে নিচ্ছি বাটিতে। একদম শাকটার অনেকটা কালার সুন্দর আসছে। এখন আমি ওই কড়াইটার মধ্যে কয়টা কাঁচামরিচ ভেজে নিব ভর্তার জন্য। তো
আলুর সাথে তো আমি সিম সিদ্ধ করে রেখেছি, সেই জন্য আর কি ভর্তাটার জন্য কয়টা কাঁচামরিচ ভেজে নিব। তো এই ভাজার মধ্যে আমি পেঁয়াজও দিয়ে দিব, কারণ তাহলে কি হবে, পেঁয়াজের যে পানিটা, ভর্তাটা একদম নরম হবে না, একটু টাইট থাকবে। তাই পেঁয়াজটাও আমি একটু টেলে নিব। তার মধ্যে আমি ওই যে সিমগুলি ছিল, সিমগুলির ওই যে শুকলাটা উঠাইয়া দিইনি আমি, তো ওটা এখন ফেলে দিয়ে সিম আর আলু দুটোটাই আমি একটু ভেজে নিব সবগুলি একসাথে, যাতে ওর ভিতরে যে পানি থাকে গায়ের পানিটা শুকিয়ে যায়। আমার ভর্তার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সবগুলো একদম টান টান করে ভেজে ফেলেছি। আর এখন এখানে বসিয়ে দিচ্ছি আমি মূলা, মানে মূলা শুটকি দিয়ে রান্না করবো এই জন্য। তো ওখানে আমি একটু রসুনটা বেশি দিয়েছি যেহেতু শুটকি, আর মরিচ এগুলি, ধনিয়া, তারপরে হলুদ, এগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা। একটু পানি দিয়ে দিব যাতে মানে মশলার যে একটা গ্যাস আছে ওই গ্যাসটা যেন সমস্যা না হয়। তো এইভাবে কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিলাম এই যে শুটকি, এই শুটকিটা আরও ভালো করে কষিয়ে নেব একদম মশলা থেকে তেলটা বের হয়ে আসা পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম মূলা, তারপর মূলাটা ভালো করে নেড়ে চেড়ে ডেকে দিব। মূলাটা সিদ্ধ হতে হতে, মানে তরকারিটা হতে হতে আমি একটু মশলা বেটে নেব আলুর দম করার জন্য। আমার রসুনও শেষ হয়ে গেছে, তাই একটু অল্প করে বেটে নিচ্ছি, কারণ আর এখন কারেন্ট নেই। আর কারেন্ট থাকলে আমি হয়তো ব্লেন্ডারই করে নিতাম, তাই অল্প করে আমি এখন রান্নার জন্য একটু রসুনও বেটে নিলাম। দেখতে পাচ্ছেন অল্প করে বাটছি, বেশি বাটি নেই। আর এখন আলুর দম করার জন্য যতটুকু আমার মশলা প্রয়োজন ঠিক ততটুকুই আমি নিচ্ছি। এখানে একসাথে সবগুলি নিয়ে নিব। ছোট্ট 2 টুকরা আদা নিয়েছি, তারপর 3টি এলাচ নিয়েছি, 2টি গোলমরিচ, 2টি লবঙ্গ, 1 টুকরা দারচিনি, একটু জিরা, তারপরে 2টা কাঁচামরিচ নিয়েছি, অল্প একটু ধনিয়া পাতা। এগুলি একসাথে আমি বেটে নেব। এই মশলাটা একবারে বেটে নিলে, মানে কাঁচামরিচটা ধনিয়া পাতা বেটে দিলে অনেক ঘ্রাণ হয়, স্বাদ হয়। আর সেই সাথে দেখুন আমার তরকারিটিও হয়ে গেছে। তো এখন এখানে আমি আলুর দম বসানোর জন্য চলে আসলাম। আলুর দম বসানোর জন্য ওই যে মশলাটা দিয়েছি আর একটু রসুন বাটা দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু পানি, লবণ দিয়ে এটাকে মানে গরম করব। তারপরে হলুদ গুঁড়া দেব, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে এগুলি দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব যেন মশলার থেকে কোনো গন্ধ না থাকে। তারপরে আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দেওয়া হয়ে গেলে ভালো করে কষাবো, কষিয়ে নেড়ে চেড়ে এখানে একটা টমেটো দিয়ে দিব। টমেটোটা আমি কেটে রেখেছিলাম, এই যে দেখুন টমেটোটা লাল না, একটু কাঁচা টমেটো, তো হলুদ টমেটোটা, তাই কালারটা হয়তো বা এরকম লাল হবে না। আর গুঁড়ামরিচ যেহেতু দেই নেই, কাঁচামরিচ দিয়েছি, এই জন্য একটু হলুদ হলুদ থাকবে, সবুজ থাকবে, লাল হবে না কালারটা। আর যারা মরিচ খেতে ভালোবাসেন তারা লাল মরিচ দিতে পারেন, গুঁড়া মরিচ। আর মশলাটা কষানোর পরে আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমার টমেটোটাও গলে গেছে আলুর সাথে। আর এখন নেড়ে চেড়ে নিচে নামিয়ে নেব, কারণ আমার আলুর দমটি হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আর যে পাটাটা মশলা বেটেছিলাম, তো ওই পাটাটা আমি ভালো করে এখন ধুয়ে আমি এখানে ভর্তাটা বানাবো। যে আলুগুলি, সিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলো আমি যে এখন পাটাতে দিয়ে দিলাম। এখন এগুলো আমি একসাথে বেটে নেব। একটুখানি লবণ দিব, যেহেতু লবণ আমি আলুতে দিয়ে রেখেছিলাম, তো তেমন বেশি প্রয়োজন হবে না, হয়তো একটু দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথে বেটে নেব। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ভর্তা বাটা শেষ হয়ে গেছে, তো এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, আর একটু লবণ কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে আমি এটা মেখে নিলাম। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম শেষের দিকে। তো দেখুন আমার ভর্তাটা একদম রেডি, বাটিতে উঠিয়ে নিলাম। আর
পাটার ভর্তা বাটার পরে ভাত মেখে খেতে আমার অনেক ভালো লাগে। তাই আমি এখানে একটু ভাত মেখে খাচ্ছি। রান্নার শেষে এই ভাতটুকু খেয়ে যে আমাকে কতটা এনার্জি দেবে, আবার ভাত খাওয়ার পর্যন্ত অনেক কাজ বাকি, সেগুলি কমপ্লিট করতে করতে সবাইকে ভাত খাইয়ে আমি চলে আসলাম ভাত খাওয়ার জন্য। দেখুন আমি এখন ভাত খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।